সবাইকে 2022 সালের সবাইকে সংগ্রামী অভিনন্দন। আর আজকের দিনটা কিন্তু আমাদের সামনে চাকরি পাওয়ার অনেকটা পথ কিন্তু খুলে গেছে। আপনারা দেখলেন যে আজকে সুপ্রিম কোর্টে যে 3টি মামলা ট্যাগ করে যে শুনানি আজ দেখেছেন, আপনারা দেখেছেন 22-এর মানে বর্তমানে যারা টেট পাস এবং 2 ইয়ার্স ডিএলএড কমপ্লিট করে বসে আছে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু 90% বেড়ে গেছে, 90% কিন্তু কনফার্ম হয়ে আছে। আজকের যে মামলা আমরা দেখলাম, অর্ণব ঘোষের মামলাটাও দেখলাম, জাস্টিস ওনারা মানে যেভাবে প্রত্যেকটা মামলার শুনানি করলেন সেই অনুযায়ী আমরা যেটা দেখলাম যে বিএড চিরতরে বাতিল হয়ে গেছে। বিএড নিয়ে আমাদের আর কোনো ভয়ের কোনো কারণ নেই, এমনকি আমাদের তো ভয়ের কারণ নেই। আবার 18 সালের থেকেই বিএড যারা চাকরি করছে কর্মরত যারা, তাদেরও যে কী হবে যারা বিএড আছে সেটাও ভাববার বিষয়। সুতরাং আমরা কেউই সুপ্রিম কোর্টের উপরে নয়। যে ভ্যাকান্সি বের হবে, বিএডদের বাতিল করার পর যে ভ্যাকান্সি বের হবে সেই ভ্যাকান্সি কিন্তু আমাদের চাই। সেই ভ্যাকান্সি বর্তমান 22 টেট পাস যারা আছে, বর্তমানে 22 টেট পাস যারা আছে তাদের কিন্তু ভ্যাকান্সি দিতে হবে, যে করে হোক ভ্যাকান্সি দিতে হবে। আজকের মামলা শুনানি মেন কথা যেটা, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ এডুকেশন, আর্টিকেল 23, তাই তো 21, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি রাইট টু এডুকেশন, এটা মানতে হবে। যেখানে এলিমেন্টারি এডুকেশন অনলি ফর 2 ইয়ার্স ডিএলএড এর জন্য, সেখানে বিএডদের এত ব্যস্ততার সহিত রিক্রুটমেন্টের মানেটা কি ছিল? রাইট টু এডুকেশনের যে কোয়ালিটি, এডুকেশনের যে কোয়ালিটি সেটা তো মানতে হবে। এলিমেন্টারি এডুকেশনের পড়ানোর যোগ্যতা একমাত্র ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন 2 ইয়ার্স এরাই পারে। আজকের আপডেট খুব সংক্ষেপে দেব, আমার সাথে মোহিত আছে, সে বিষয়ে বিস্তারিত বলবে। চার্জ খুব কম, আমরা সংক্ষেপে বলছি। তবে এটুকু বলছি যে আমাদের কাছে কিন্তু চাকরি পাওয়ার 90% কিন্তু সুযোগ কিন্তু বেড়ে গেছে, 90% সুযোগ কিন্তু বেড়ে গেছে। মোহিত কিছু বলো। কালকে টেলিগ্রাম মিটিং ছিল আমাদের। টেলিগ্রাম মিটিংয়ে বারবার বলেছিলাম এই ক্লারিফিকেশন মামলায় কি হতে চলেছে। তো ক্লারিফিকেশন মামলায় প্রত্যেকে দেখে নিয়েছো কি হয়েছে শুনানিটা, যে বিএড নিয়ে চিন্তার কিছু ছিল না, শুধু কবে থেকে লাগু হবে এটা জাস্ট একটা সমাধান হতো, সেটা হয়ে গেছে। এবং ইতিমধ্যে যে 16,500 যে নিয়োগ হয়েছিল তার মধ্যে যারা বিএড চাকরি পেয়েছিল, অনেকেই চাকরি পেয়েছে, বেশিরভাগই বিএড পেয়েছে, তো তাদেরকেও বাদ দেওয়ার জন্য তখনকার যারা ডিএলএড ছিল তারা কিন্তু উঠে পড়ে লেগেছিল এবং তাদের মামলা কিন্তু এখনও কলকাতা হাইকোর্টে পেন্ডিং আছে। তো সেই মামলা পরবর্তীকালে উঠবে। ডিসেম্বর মাসে শুনানি হয়েছিল 6 তারিখে, আবার উঠবে, তো সেখানেও ফলাফল হবে। তো বিএডদের একটা চিন্তারই বিষয়। আর যেটা বলবো, আজকের যে আমরা হাইকোর্টে এসেছিলাম, বেশ কিছু আপডেট রয়েছে। পঞ্চম শ্রেণীর যে কেসটি রয়েছে, আগের দিন মিটিংয়েও বিস্তারিত বলেছিলাম। পঞ্চম শ্রেণীর কেসটি আজকে মেনশনিং হলো। অভিজিৎ বাবু বসেছিলেন, উনি শুনলেন, উনি শুনে অনুমতি দিলেন, মেনশন হলো। আর আজকে যেহেতু একজন মারা গেছেন, একজন আইনজীবী মারা গেছেন, সেজন্য হচ্ছে গিয়ে কোর্টে কাজ হয়নি। আর বাকি যে সমস্ত আপডেট, আমাদের যে নিয়োগের জন্য যে কেস আগামী সপ্তাহে হবে, ফাইল হবে, এবং বিস্তারিত কেস আপডেট গ্রুপে সেগুলো সব কেস আপডেট গ্রুপে ডিটেলস বলা হবে, এখানে বলা হবে না। আর পাশাপাশি যে আমাদের কতজন ভ্যালিড ক্যান্ডিডেট 2022-এ পাস করেছিল, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম এতদিন, যে কবে এই ঝামেলাটা মিটবে। না হলে সাথে সাথে যদি আমরা মামলা করতাম যে বিএডদের বাদ দিতে হবে,
টেট 2022 যারা বিএড ছিল তাদের বাদ দিতে হবে, তখন একদল আবার কোর্টে আসতো, একটা জটিলতা সৃষ্টি হতো। এই কারণে 20 সেপ্টেম্বর তারিখে উকিলকে সমস্ত কিছু ড্রাফট করে ডকুমেন্টস দিয়ে সব ফাইল অ্যাডভান্স দিয়ে আমরা তৈরি করেছিলাম, কিন্তু সিনিয়র উকিলদের সাথে আলোচনার পরে এই বিষয়টা আমরা একটু ওয়েট করছিলাম যে দেখি আগে কি হয় এই দিকটায়, না হলে একাধিক মামলা হবে, আমাদের নিয়োগ নোটিফিকেশনের আগে জটিলতা সৃষ্টি করতে চাইনি। তো সেইটা আজকে মিটে গেল, সেজন্য আজকে তড়িঘড়ি করে কোর্টে আসা। তো খুব দ্রুত সেই মামলাটাও আগামী সপ্তাহে ফাইল হয়ে যাবে, যেহেতু রেডি আছে। আর ধর্নার যে বিষয়টা, আমাদের 10 তারিখ থেকে ধর্না ছিল, আপনারা জানেন 10 তারিখ থেকে করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু 10 তারিখে যে কিছু আইনি প্রসেস এবং থানায় যে কিছু প্রসিডিওর রয়েছে সেগুলোর জন্য আমাদের একটু লেট হয়েছে। এটা একটা ভুল হয়েছে, মানে থানা থেকেই মিস্টেক হয়েছে। থানা থেকে যে আমাদের একটা অফিসিয়ালি মেল পাঠানোর কথা ছিল, এবার সেই মেলটা ভুল করে আমাদের যে অন্যরা রয়েছে কয়েকজন আগে বিকাশ ভবনে গিয়েছিল, তারা ডেপুটেশন দেওয়ার নাম করে ওই অ্যাসোসিয়েশনদের তরফ থেকে, তো তাদের মেলে ভুল করে পাঠিয়ে দিয়েছে, আমাদের মেলে না পাঠিয়ে। এবং তারা 9 তারিখে পাঠিয়েছিল এবং তারা সেটা লক্ষ্য করেনি, তাই তারা আমাদের ইনফর্মও করতে পারেনি যে ওদের কাছে আমাদের মেলটা চলে গেছে। তো থানা থেকে এই মিস্টেকটা হয়েছিল, সেই ডকুমেন্টসটা আমাদের প্রয়োজন ছিল, সেই ডকুমেন্টসটা আমরা পাচ্ছিলাম না। থানায় বারবার যোগাযোগ করেছি, তারা বলছে আমরা পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমরা খুঁজে পাইনি। সেটা অ্যাসোসিয়েশনের কাছে ভুল করে পাঠিয়ে দিয়েছিল। এবং আজকের সেই বিষয়টা পরিষ্কার হলো এবং থানায় গিয়ে আমরা জানতে পারলাম, পুলিশের সাথে কথা হলো আমাদের, তারপরে আমরা জানতে পারলাম এবং তারপরে আমরা ওই অন্যদের জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ ওদের কাছে করেছিল। এবং আমাদেরও পরবর্তীকালে তারপরে আবার ওই ডকুমেন্টসটা আমাদের পাঠিয়ে দেয় থানা থেকে। তো সেইটা আমাদের দরকার ছিল, এবার সেটা নিয়েও আমাদের সমস্ত কাজ হয়ে গেছে। খুব দ্রুত ধর্ণামঞ্চ হবে, কারণ ধর্ণামঞ্চটা এই মুহূর্তে খুব দরকার, কারণ আমাদের হাতে সময় খুব নেই। জানুয়ারি ফেব্রুয়ারি, কারণ ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চ মাসের প্রথমেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে। তো এই কটা দিন অন্তত মাঠে নেমে প্রত্যেককে সক্রিয়ভাবে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। আমরা যেটা করতে পারি লড়াই করতে পারি, যে আমাদের 100% চেষ্টা দিয়ে প্রচেষ্টা করব, আইনি লড়াই করব, রাস্তার লড়াই করব, রাজপথের লড়াই করব, অধিকারের লড়াই করব। তারপরে বাকিটা তো সরকারের হাতে, আমরা তো আর ছিনিয়ে নিয়ে আসতে পারবো না নোটিফিকেশন, কিন্তু আমাদের যে করণীয়, আমাদের যে হকের লড়াই, সেটা আমাদের লড়তে হবে। সেজন্য এটুকুনি করা। আজকের মামলাগুলো একটু বলবেন। আজকের কোন মামলাগুলো? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের তো আগের দিন মিটিংয়েই বলেছিলাম যে সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে, সেটাই হলো আজকের জাজমেন্ট। একটু হয়তো আপলোড হয়ে যাবে, তখন সবাই পড়ে নিতেই পারবে। আর কালকের যে মামলাটা আছে, যেই মামলাটার জন্য আমরা অনেকটা মানে পিছিয়ে রয়েছি, যেই মামলাটার জন্য অনেক আমাদের যে লক্ষ্য থেকে পিছিয়ে রয়েছি, কারণ সেই মামলাটা যদি না হতো এতদিনে হয়তো আমরা নোটিফিকেশন পেয়ে যেতাম। 20-22-এর স্টে মামলা যেটা রয়েছে, এবার এই 20-22-এর স্টে মামলাটায় কালকের আশা করি উঠে যাক, এইটাই আমরা সবাই প্রার্থনা করছি। কালকে যাতে স্টেটা উঠে যায়। আমরা আগের দিন পর্ষদের যে সিনিয়র উকিল ছিল তার শুনানি দেখেছি, তো তিনি স্টেটা উঠানোর জন্যই আবেদন করছিলেন। কিন্তু কালকের একটা বিষয় হয়েছে, অনুরুদ্ধ বোসের বিচারপতি অনুরুদ্ধ বোস স্যারের ঘরেও কালকের প্রাথমিকের যে সমস্ত দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলাগুলো কালকে শুনানি আছে। এবং অপরদিকে অন্য ঘরে, হিমা কোহলি ম্যাডামের ঘরে এই 20-22-এ স্টে মামলা রয়েছে। তো সেখানে পর্ষদের সিনিয়র আইনজীবী দুটো মামলাতেই থাকবে। তো উনি কোন দিয়ে মানে একসাথে যাতে মামলাটা শুনানি না পড়ে, এটাই আমাদের প্রার্থনা করতে হবে, কারণ ওনার থাকাটা অবশ্যই দরকার আমাদের স্টেটা তোলার জন্য। তো সেইটা লক্ষ্য রাখতে হবে। আর একটা যেটা বিষয়, এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তাদের বাদ দেওয়ার জন্য যে কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল, তাদের যে 16 তারিখে যে একটা অর্ডার হয়েছিল এবং 30-11 তারিখে একটা অর্ডার হয়েছিল, এবং পরবর্তীকালে আবার রিসেন্ট একটা অর্ডার হলো এবং 18 তারিখে আবার শুনানি আছে। সেই 30-11 তারিখের অর্ডারটা নিয়ে চ্যালেঞ্জ করে কৌশিক দাস নামক একজন ব্যক্তি, তিনি সুপ্রিম কোর্টে মানে মামলা করেছে। সেখানে ডায়েরি নাম্বার পড়েছে, কেস নাম্বার এখনো ডিফেক্ট লিস্টে রয়েছে, ডিফেক্টগুলো ক্লিয়ার করবে 90 দিনের মধ্যে, তারপরে সেটা কেস নাম্বার পড়বে। সে যেই উকিল ধরে করেছিল সুপ্রিম কোর্টে, যেই উকিল ধরে ওই ডায়েরিটা করেছিল, সেই একই উকিল দেখলাম এই স্টে মামলায় যুক্ত হয়েছে।
9 জানুয়ারি তারিখে। তো তার উদ্দেশ্যটা কি এবং সে কেন 20-22-এরটাকে আবার এনআইএস এর মধ্যে গোলাচ্ছে, এই বিষয়টা পরিষ্কার নয়। এটা কালকে আমরা শুনানি চলাকালীন হয়তো দেখতে পারবো যে তারা কি বলতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি। একটাই কথা বলবো, হারজিত আছে, প্রত্যেককেই বলবো হারজিত তো আছে, হয় এরা থাকবে নয় এরা বাদ যাবে। তো সেই সমাধানটা হতে দিন প্লিজ, কালকের যাতে এই সমাধানটা হয়ে যায়। আমি বিভিন্ন কারণ দেখিয়ে সেটা যাতে ডিলে না করানো হয়, হয় আমি জিতবো নয় হারবো, এই তো বিষয়। আপনি যদি হারেনও পরবর্তী নিয়োগটা তো তাড়াতাড়ি হবে, সেই সুযোগটা পাবেন। তো এইটা করবেন। আর যেহেতু এখানে পর্ষদের একটা বড় ভুল আছে, আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 20-22 হচ্ছে কি অ্যালাউ না, কারণ তাদের ট্রেনিংটা পরে কমপ্লিট হয়েছিল নোটিফিকেশনের পরে। কিন্তু দোষটা অ্যাকচুয়ালি পর্ষদের ছিল। পর্ষদ যখন 2016 সালে নিয়োগ করেছিল 42,000-এর ওপরে, তখন তারা 13-15 ব্যাচের যে ট্রেনিং, তাদের ট্রেনিংও কিন্তু ওই নোটিফিকেশনের আগে কমপ্লিট হয়নি, এমনকি 14-16 ট্রেনিংও কমপ্লিট হয়নি, কিন্তু তাদেরও ট্রেন্ড হিসেবে চাকরি দিয়েছিল পর্ষদ। তো এই বিভিন্ন ভুলগুলোর কারণে কালকের ওই 20-22 মানে ব্যাচটা একটা ছাড় পেয়ে গেছিল। তো সেটা একটা কালকে আমরা সুপ্রিম কোর্টে দেখবো কি হয়, ফাইনালি রায়দান কি হয়, আমাদের নজর থাকবে। এটাই বলবো, সে 20-22 হন আর 17 হন বা এনআইএস হন, যারাই হন, কালকে শুনানিটা অন্তত করাতে দিন। শুনানি হোক, আপনারা আপনাদের উকিলের মারফত যা যা বলার বলবেন, লড়াই করবেন, জাজমেন্ট যা আসবে সবাই মেনে নিতে হবে। তো সেটা যাতে হয় এটা একটু করবেন, কারণ বিভিন্ন কারণ দেখিয়ে মামলাটা যাতে পিছানো না হয়, এটাই একটা অনুরোধ করব। কারণ এই মামলার জন্য অনেক ছেলে মেয়ে কিন্তু বঞ্চিত হচ্ছে, অনেক ছেলে মেয়ে অধীর আগ্রহে রয়েছে, ঠিক আছে। অনেক ছেলে মেয়ে প্রথম টেট দিয়েছিল 2022, 5 বছর পরে। তো তাদের একটা আশা ছিল একটা নিয়োগ হবে, নোটিফিকেশন পাবে যেভাবে বলেছিল সভাপতি, কিন্তু এই একটা কারণে যেভাবে পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন, আর যেভাবে সামনে বাধাগুলো আসছে, 23 স্টেট হয়ে গেল, তাদেরও রেজাল্ট বেরিয়ে যেতে পারে, সেটাও আটকানোর জন্য আমরা যথেষ্ট লড়াই করছি। আমাদের তো আর কিছু করার নেই, আমরা আইনি লড়াই করব, পথে লড়াই করব, এইটুখানি, ঠিক আছে। এই ছিল বিষয়। আজকের আপডেটগুলো সব বলে দিলাম, যারা পরে যুক্ত হয়েছে তারা প্রথম থেকে আরেকবার শুনে নেবে, সমস্তটাই বলা আছে এখানে। আর সমস্ত কেসের আপডেটগুলো কেস আপডেট গ্রুপে দিয়ে দেবো বিস্তারিত, আজকের শুধু নর্মাল বললাম। হ্যাঁ, তবে আজকে বিএড ডিএলএড এর যে ক্লারিফিকেশন মামলা যেটা হলো, সেটা কিন্তু ডিএলএডরাই জিতলো। ডিএলএডরা থাকছে এলিমেন্টারি এডুকেশনে, মানে এডুকেশনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি একমাত্র ডিএলএডরাই দিতে পারবে এলিমেন্টারি এডুকেশনে। এটা 18 সাল থেকে ডিএলএডরাই থাকবে, ডিএলএডরাই শিক্ষকতা করবে প্রাথমিক স্কুলে। যারা বিএড চাকরি পেয়েছে তাদের ভবিষ্যৎ এখন দেখার, অর্ডার কি আছে সেটা দেখার। এখন আমরা কিছু বলবো না, সামনের দিন আমরা অপেক্ষায় থাকবো। যদি কোনো শূন্যপদ আসে সেটা আমরাই পাবো। এ রায় আমাদের পজিটিভ রায়, আমাদের পক্ষে রায়। অসংখ্য ধন্যবাদ। এবং বিচারপতি, বিচার ব্যবস্থা, মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আবারও আস্থা থাকলো এবং আবারও জিতলাম আমরা। ধন্যবাদ সবাইকে, আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি। পরবর্তী আপডেট আপনারা কেস আপডেট গ্রুপে পাবেন। যারা রিক্রুটমেন্টের কেসটার বিষয়ে আপডেট পেতে চান, রিক্রুটমেন্টের ফান্ডিং চলছে এখন। প্লিজ প্লিজ বারে বারে বলছি, রিক্রুটমেন্টের যারা গ্রুপে থেকেও ফান্ডিং দেননি তারা ফান্ডিংটা দিন। 150, 200, 300 যে যেমন পারেন দিন। কাজ কিন্তু চলছে। চুপচাপ আজ একটা গ্রুপে 400 জন থাকলে কিন্তু ফান্ডিং দিয়েছে 50 জন কি 100 জন। ফান্ডিংটা এই কারণেই দরকার, কারণ অর্থ বল ছাড়া কিছু হবে না। কারণ হুট করে একটা বড় উকিল দাঁড় করাতে গেলে যে খরচা, সেই খরচাটা কিন্তু ফান্ডিংটা দিন। যারা দিয়েছেন তারা প্রত্যেকটা কেসে শেষ আমরা দেখে ছাড়বো, সমস্ত কটা কেসই চালাতে হবে এবং শেষ অবধি লড়তে হবে। আর যেটা বিষয় ম্যাটের, যেটা আর একটা বিষয় রয়েছে, যে আপনারা জানেন যে ম্যাটের 6 প্রশ্ন ভুল, ওটাও কিন্তু আমাদের মানে 22 তারিখ আপাতত আছে টেন্টেটিভ। তো সেখানেও কিন্তু উকিল দাঁড় করাতে গেলে যথেষ্ট পরিমাণ টাকা খরচ হয়, কিন্তু আমরা দেখছি যে ফান্ডিং সেইভাবে আসে না। ফান্ডিং যখন তোলা হয় প্রথমে 2-1 দিন যারা দেওয়ার দেয়, তারপরে দেখি ফান্ডিং আর কেউ দিতেই চায়। আমি আবারও এই ফান্ডিং না দিলে এই লড়াই কিন্তু হবে না। আবারও অনুরোধ করছি, ভালো করে বুঝুন। আপনাদের বন্ধু আপনাদের যারা ডিএলএডে একসাথে পড়তেন, ভালো করে শুনবেন, ডিএলএডে যারা একসাথে পড়তেন, আপনাদের বন্ধু যারা এখনো পর্যন্ত ঐক্যমঞ্চের গ্রুপে যুক্ত হয়নি, তাদেরকে জানান, নিজে দায়িত্ব নিন।
আমাদের সবাইকে তো কোর্টে আসতে বলছি না, সবাইকে তো বিকাশ ভবন যেতে বলছি না, এপিসি ভবন যেতে বলছি না, কিন্তু বাড়ি বসে যারা এখনো পর্যন্ত বোঝেনি, এবারেও কিন্তু যেরকম 17 ছেলেরা 17 যারা মানে ইন্টারভিউ দিয়েছে তাদের কিন্তু সবার চাকরি হওয়ার সম্ভাবনা, সবার চাকরি হবে, তেমন আমাদের 22 পাসদেরও কিন্তু সম্ভাবনা সামনে খুলে গেছে। বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন, ডিএলএড থেকে শুরু করে এনওএস থেকে শুরু করে, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় আসবে সেই রায় কিন্তু আমাদের মাথা পেতে নিতে হবে। তাই যারা ফান্ডিং দেয়নি আপনারা নিজের থেকে বলুন, তাদেরকে বোঝান, ফান্ডিং ছাড়া কিন্তু এক কদম চলা সম্ভব না। ফান্ডিংটা দিন, যারা দেননি গ্রুপে অনেকেই দেননি, ইতিমধ্যে যারা আন্দোলনেও আসছেন না, ফান্ডিংও দিচ্ছেন না, তাদের কিন্তু বাঁকুড়া গ্রুপ শুরু করেছে রিমুভ করা। দেখুন এই যে সংগ্রাম, এই সংগ্রামে আপনারা আসুন এবং ব্যক্তিগতভাবে যে যেমন পারেন ফান্ডিংটা দিন। কিউআর কোড বারে বারে শেয়ার করা হয়, হয়তো ভাবছেন ও দিচ্ছে আমি দেবো কেন, কিন্তু এই মানসিকতাটা চেঞ্জ করে আসুন। এই সংগ্রামে যদি একটু সামিল হতে পারেন না, নিজেকে ভালো মনে হবে। ইন্টারভিউ বোর্ডে গেলে মনে হবে যে না, আমি সংগ্রাম করে এখানে এসেছি। যারা ফান্ডিং দেননি, দেবো বলে এখনও দেননি, তারা ফান্ডিংটা দিন। ফান্ডিং না দিলে কিন্তু কোনো কাজ হওয়া সম্ভব নয়। এখন 3 থেকে 4টে কেস কিন্তু আমাদের চলছে, এটা মাথায় রাখবেন। পরিশ্রম করছি, দেরিতে হলেও কিন্তু ফল পাবো। আজকে কিন্তু একটা ভালো দিন আমাদের জীবনে হয়ে এসছে এবং কালকের দিনটা আমরা তাকিয়ে থাকবো। আশা করি কাল দিনটাও কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারবো। এই বলে শেষ করছি। আপনারা সংগ্রামী অভিনন্দন। যারা এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত হয়নি তারা আবার গ্রুপে যুক্ত হন। এই বলে আজকের আমরা আমাদের কেস আপডেট এবং আজকের যে কাজ বিষয়ক আমরা কিছু হালকা বলে দিলাম। ফোনে চার্জ কম, নাহলে আরও বিস্তারিত বলা যেত। এই বলে আমি শেষ করছি। নমস্কার, সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন।